একজন চঞ্চল চৌধুরী কিন্তু বাংলাদেশকে বিশ্বের বুকে, মানে বিশ্বের বুক বলবো এই কারণে, কারণ দেশের বাইরে যেহেতু গেছে, ডেফিনেটলি সেই জায়গাটায় অভিনেতা হিসেবে একজন হচ্ছে স্টার, সেটা তো আলাদা বিষয়, কিন্তু অভিনেতার জায়গাটা কিন্তু অনেক বছর পর্যন্ত থাকে। শাকিবকেও পছন্দ করি কারণ হিরো হিসেবে সবকিছু, মানে হাইট, দ্য ওয়ে হি টক্স, লুক, সমস্ত কিছু মিলায় হিরো বলা যায়, যেটাকে হিরো বলি আমরা সারা জীবন, সেভাবে আমরা দেখেছি। আমি সেই জায়গাটায় যাচ্ছি না, সেটা তো একটা সময়ের, আরো 10 বছর হয়তো, কিন্তু চঞ্চল চৌধুরী যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আরো 50 বছর যদি বেঁচে থাকে, 50 বছরে চঞ্চল চৌধুরী যা জায়গা আছে সেখানে টিকে থাকবে, এই জায়গায় থাকবে। টেস্টের জায়গাটায় আমরা যদি ফিল্মটাকে সেভাবে আস্তে আস্তে করে যুক্ত করে নিতে পারি, যেটা এক সময় ছিল, আমাদের নানি দাদিদের সময় ছিল, আমাদের আম্মুদের সময় ছিল, ইন্ডিয়ান ফিল্মের সাথে আমাদের ফিল্ম কিন্তু কম্পিট করতো, বিকজ অফ দ্যাট, লাইক আমাদের এখানকার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মুভি দেখতে যেত। এখন মুভি দেখতে যাওয়াটাও অনেক সময় লুকিয়ে যেতে হয়, যে মানে সিনিয়র, আমি আমাদের বয়সের কথা বলছি, আমরা কালচারালি আমাদের, আমি সেদিন একজন পোস্ট দিয়েছিল যে আমাদের 70s আমাদের বাংলাদেশের নারীরা আর এই সময়ের বাংলাদেশের নারীরা ছবি দেখে যে কালচারালি যে ওই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে দেয় যে আমরা কিন্তু কালচারালি ব্যাকওয়ার্ডে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। সেলেবল আসলে মুভি চলার উপরে তো ডিপেন্ড করে, চলছে কি চলছে না। যে ভালো মুভিগুলো যেগুলো এখন রিলিজ হচ্ছে সেগুলো তো আমি তো দেখছি যে সুপার ডুপার হিটই হচ্ছে, খারাপ তো চলছে না। এই যে সুরঙ্গ বলিস বা এ বলিস, সেগুলো কিন্তু সবই তো ভালো চলেছে। তো সেলেবল আর্টিস্ট মানে শাকিব খান, সে হচ্ছে ফিল্মের ঘরানার, ফিল্মের ওদিক থেকে এসছে, কিন্তু আমাদের নাটকের ঘরানার যারা আসছে, নিশো যে কাজগুলো করছে বা আমাদের মোশাররফ যে কাজগুলো হয়তো সামনে করবে বা আসছে, বা যে অন্যান্য যে আর্টিস্ট যারা আছে বা কাজ করছে, সেরকম আর্টিস্টদের কাজ চলছে না তা তো না। মানুষজন কিন্তু এখন ফ্যামিলি নিয়ে দেখতে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে মুভিগুলো আমরা দেখতে যাচ্ছি, আমিও তো যাচ্ছি, এবং আমি পছন্দ করছি, আমি দেখতে যেতে চাচ্ছি, যে কারণ গল্পগুলো ভিন্ন, গল্পগুলো আলাদা, গল্পগুলো তথাকথিত ফিল্মের গল্পের থেকে একেবারেই ভিন্ন করছে। একটু সময় দিতে হবে। কলকাতাতেও কিন্তু এরকম ছিল, একটা সময় কিন্তু ঠিক এরকমই ছিল, ওই মানে কিছু মানে একই টাইপের মুভি হতে হতে সেখান থেকে একদম ফল করলো, সেখান থেকে ভিন্ন মাত্রার মুভিগুলো উঠে এখন আজকে দেখ, আজকে কিন্তু কলকাতার মুভিগুলো যেটাই রিলিজ হচ্ছে মোটামুটি কিন্তু চলে যাচ্ছে, ভালো চলছে অনেক। আমার অসম্ভব ভালো লাগে। আমি যখন দেখি, আমি চঞ্চলের নামটা বলিনি তখন, সরি, এটা আমার অনেক বড় ভুল, কারণ চঞ্চলের নামটা আমার আগে বলা উচিত ছিল, কারণ ও কিন্তু আমাদের জায়গাটাকে, আমাদের অভিনয়ের জায়গাটাকে বা নাটকের এই জায়গাটাকে ও ফিল্মে নিয়ে যে ও নিজেকে ডিফারেন্টভাবে, এই যে হাওয়া মুভি বল, যে ডিফারেন্টভাবে নিজেকে উপস্থাপন করে অন্যান্য দেশের বাইরে যে কাজগুলো করেছে, কলকাতায় যে কাজগুলো করেছে, অসাধারণ। এবং একজন চঞ্চল চৌধুরী কিন্তু বাংলাদেশকে বিশ্বের বুকে, মানে বিশ্বের বুক বলবো এই কারণে, কারণ দেশের বাইরে যেহেতু গেছে, ডেফিনেটলি সেই জায়গাটায় অভিনেতা হিসেবে একজন হচ্ছে স্টার, সেটা তো আলাদা বিষয়, কিন্তু অভিনেতার জায়গাটা কিন্তু অনেক বছর পর্যন্ত থাকে। আর একজন স্টার কিন্তু স্টারের পতন হয়ে যায়, অভিনেতা কিন্তু একটা স্টেবল জায়গায় থাকে। আমরা বিশ্ব জুড়ে যদি দেখি, মানে চঞ্চল আমার কাছে মনে হয় যে আমৃত্যু কাজ করতে পারবে। আমি যে জায়গাটা, আমি কোন জায়গাটা বলছি কথাটা বুঝতে পারিসনি, আমি কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, আমি কিন্তু একেও খুব পছন্দ করি, শাকিবকেও পছন্দ করি, কারণ হিরো হিসেবে সবকিছু, মানে হাইট, দ্য ওয়ে হি টক্স, লুক, সমস্ত কিছু মিলায় হিরো বলা যায়, যেটাকে হিরো বলি আমরা সারা জীবন, সেভাবে আমরা দেখেছি। আমি সেই জায়গাটায় যাচ্ছি না, সেটা তো একটা সময়ের, আরো 10 বছর হয়তো, কিন্তু চঞ্চল চৌধুরী যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আরো 50 বছর যদি বেঁচে থাকে, 50 বছরে চঞ্চল চৌধুরী যা জায়গা আছে সেখানে টিকে থাকবে, সেই জায়গাটায় থাকবে। আমি ওই জায়গাটায় বলছি, দর্শক প্রিয়তা পেতে হবে, দর্শক প্রিয়তাও পেতে হবে। আবার আমার মনে হয় যে সেখানে মেধা মননের জায়গাটা বা মনোপুত বা সুন্দর কাজ, সেটাও হতে হবে, দুটোই থাকতে হবে। কারণ ফিল্মটা তো একটা সময়ে যে ডেফিনেটলি ওটা তো মানে
আমি যখন ইনভেস্ট করব, কারণ ওটা মানুষ টিকিটটা টাকা দিয়ে টিকিট কিনে দেখছে, এবং সেই জায়গাটায় আমি যখন একজন প্রডিউসার হব, আমি ইনভেস্ট করব, ডেফিনেটলি আমি চাইবো যে সে টাকাটা আমার ফিরে আসুক। মানুষের টেস্টের জায়গাটা, মানে পছন্দের জায়গাটা যদি আরেকটু চেঞ্জ করা যায়, যেমন সাউথের মুভিগুলো কিন্তু এখন আমরা মানে ধুমায় দেখি। সাউথের মুভি কিন্তু একসময় আমরা ফিরেও তাকাতাম না, হ্যাঁ, কিন্তু সাউথ ইন্ডিয়া যদি যাস তুই, ওদের হচ্ছে বিনোদনই হচ্ছে মুভি দেখা। ওদের কোনো মুভি একদম যেটা থার্ড ক্লাস মুভি সেটাও ফ্লপ হয় না। তার মানে ওরা শিল্প বা সংস্কৃতির সাথে সিনেমাটাকে ওইভাবে করে যুক্ত করে নিয়েছে, তাদের জীবন যাপনে ফিল্মটাকে সেভাবে যুক্ত করে নিয়েছে। আমাদের মানে মেধামনন বা আমাদের টেস্টের জায়গাটায় আমরা যদি ফিল্মটাকে সেভাবে আস্তে আস্তে করে যুক্ত করে নিতে পারি, যেটা এক সময় ছিল, আমাদের নানি দাদিদের সময় ছিল, আমাদের আম্মুদের সময় ছিল, ইন্ডিয়ান ফিল্মের সাথে আমাদের ফিল্ম কিন্তু কম্পিট করতো। বিকজ অফ দ্যাট, লাইক আমাদের এখানকার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মুভি দেখতে যেত। এখন মুভি দেখতে যাওয়াটাও অনেক সময় লুকিয়ে যেতে হয়, যে মানে সিনিয়র, আমি আমাদের বয়সের কথা বলছি। কালচারটা তো তৈরি করতে হবে। কালচারটা আস্তে আস্তে আমার কাছে কেন যেন মনে হয় যে এখন আসলে বলতে গেলে অনেক কিছু চলে আসে, মানে হিজাবের ভিতরে চলে আসতেছে। আমরা কালচারালি আমি সেদিন একজন পোস্ট দিয়েছিল যে আমাদের 70s আমাদের বাংলাদেশের নারীরা আর এই সময়ের বাংলাদেশের নারীরা, ছবি দেখে যে কালচারালি যে ওই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে দেয় যে আমরা কিন্তু কালচারালি ব্যাকওয়ার্ডে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি কম। এটা নিয়ে কোনো রকমের কোনো নেই, কারণ প্রত্যেকেরই নিজস্ব চিন্তা চেতনার জায়গা ওটা। আমি হিজাব করব, আমি পর্দা করব, একেবারে নিজস্ব চিন্তা চেতনার জায়গা। কিন্তু আমার শিল্প বা আমার সংস্কৃতি বা আমার এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। একটা দেশকে কিন্তু আরেকটা দেশের কাছে প্রেজেন্ট করে তার শিল্প সাহিত্য। তার শিল্প সাহিত্য, ইরানের ছবিগুলো হচ্ছে না, ওয়ার্ল্ড ফেমাস মুভিগুলো হচ্ছে না, সেই মুভিগুলো তো তাদের ওখানে যদি না দেখতো তাহলে তো ওয়ার্ল্ড ফেমাস হতো না। তো আমার কথা হলো যে এটার সাথে আমাদের এখানে কিন্তু ওই জায়গাটা তৈরি হয়ে গেছে যে তুমি পর্দা করছো মানে তুমি এই জায়গার থেকে অনেক দূরে থাকতে হবে তোমাকে। এটা কিন্তু আমাকে ওই জায়গাটায় ব্লেন্ডিংটা করতে হবে, মানুষের মেধা মানে মানুষের মননের জায়গাটায়, মানসিক জায়গাটায়। আমার কাছে মনে হয় ওই জায়গার পর্দাটাকে সুন্দর করে রেখে যে আমি সুন্দর থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, মানুষের ব্যাপারে পর্দাটা তো আসলে অনেক কিছু নিয়ে থাকছে। কালচারটাকে আমাকে মানে একটু পুশ করতে হবে, আমাকে আপগ্রেডেড করতে হবে, লাইক আমাদের দেখা দিয়ে, আমাদের জায়গাটা দিয়ে। আমি আমার একেবারে নিজস্ব জীবনটাকে পাবলিক করব না, সেটাও যেমন তুই বললি যে পাবলিক প্রপার্টি তো তোমরা, এটা যেমন বলছিস। আবার ওরা কিন্তু ওই যে মানুষগুলোর কথা বলছিস, আমি তাদের কাউকে, আমি প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, নাইস, বাট ডেফিনেটলি তাদের এটা চিন্তা করতে হবে যে আমার এত পার্সোনাল থিং নিয়ে আমি কেন আমার মানুষকে বলতে হবে। তাহলে আমি কি শিখলাম, আমার বাবা মার কাছে কি শিখলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা কি, আমার ফ্যামিলি থেকে আমি কি শিখলাম, আমার বাবা মাকে কি শিখিয়েছে, কতটুকু পর্যন্ত আমি যেতে পারবো, কতটুকু যাওয়া যায়। আসলে একটা শিক্ষিত পরিবারের একটা ছেলে বা একটা মেয়ের কতটুকু যাওয়া যায়, কতটুকু যেতে হয়, সেই পরিধি বা সেই লাইনটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়। আমার মা, আমার বাবা আমাদের কিন্তু সেটা বসে বসে বুঝিয়েছেন। আসলে ওরা কি সেভাবে করে নিজেদের জায়গাটা সেভাবে করে কি ওরা মানে বড় হয়েছে, বেড়ে উঠেছে? আমার মাঝে মাঝে ওদের ওই জায়গাগুলো দেখলে আমার কাছে মনে হয় যে শুধু পপুলারিটির জন্য এই যে জায়গাটা নিজের ফ্যামিলিকে, কারণ এগুলো হয় কি, ইট শোজ ইউর ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করে। তাহলে আমি যে কাজটা করছি, এই কাজটা আমি কেন করব? কি আমি শুধুমাত্র পপুলারিটি বা পাবলিসিটির জন্য, যে আমার লাখ লাখ মিলিয়ন ভিউ হচ্ছে, ফর দ্যাট রিজন আমি এরকম একটা কিছু করে ফেললাম? তাহলে আমি আসলে কোন জায়গায় বিলং করি? 10টা মানুষ, এই যে 1 মিলিয়ন মানুষ যে দেখছে, সবাই যে আমাকে ভালোবেসে দেখছে তা কিন্তু না। বেশিরভাগ মানুষই কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচে দেখছে। হিট হয়েছে, পপুলার, কিন্তু গালিও দিচ্ছে। কিন্তু কাকে গালি দিচ্ছে? গালি দিচ্ছে কিন্তু আমার বেড়ে ওঠাকে গালি দিচ্ছে। আমাকে গালি দেওয়া মানে কিন্তু আমার বেড়ে ওঠাকে গালি দেওয়া। বলছি কি অসভ্যের মতো,
মানে আমি নিচের কমেন্টস গুলো থেকে বলছি যে কি অসভ্যের মতো এরা এরকম অসভ্যতা শুরু করেছে। ইভেন আমার পোস্টে এসে ওদেরকে নিয়ে কথা বলছে, মানে ওদেরকে নিয়ে ঝগড়া শুরু হয়েছে। আমার একটা পোস্টে নর্মাল একটা ইয়েতে ওদেরকে নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল, এবং আমি না খেয়াল করিনি প্রথম দিকে। আমি কি রে, এটা কি নিয়ে কথা বলছে? পরে দেখছি এখন কি বুবলির ওরা এটা বলে না, তমুক এটা ওর ভিতরে চলছে। অ্যান্ড ইট ইজ লাইক দে আর লাইক মানে কার্সিং ইচ আদার। আমি কেন একটা মানুষকে কার্স করতে যাব? দরকার নেই তো, আমার জায়গা আমি আমার মতো চলবো।